আজকের এই অভিজ্ঞতার নাম হচ্ছে ফসলের ডাক। এই অভিজ্ঞতায় আমরা অলরেডি ম্যাক্সিমাম অংশ শেষ করে ফেলেছি, শুধু আমাদের একটা অংশ বাকি ছিল, অতিথি শিক্ষকের অংশ। এই ফসলের ডাক অভিজ্ঞতায় শিক্ষার্থীরা বাস্তবমুখী কিছু জ্ঞান অর্জন করবে, কারণ দক্ষতা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের সমন্বয়ে তার একটা যোগ্যতা তৈরি হবে। এবং দক্ষতা দক্ষ মানুষের কাছ থেকে শিখতে হয়। যারা বাস্তবে কৃষিকাজ করে এদের কাছ থেকে যখন তুমি কোনো নলেজ শিখবে তখন তোমার দক্ষতাটা বেশি বিকশিত হবে। এই জন্য আমরা আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অতিথি শিক্ষক হিসেবে নিয়ে এসেছি রঞ্জু আহমেদকে, যিনি আমাদের এই স্কুলের গার্ডেনার। কেন আমরা তাকে আনলাম? আমাদেরকে কৃষিজীবীকে আনতে বলা হয়েছে, প্রান্তিক যারা মাঠ পর্যায়ে কাজ করে, কারণ ঢাকা শহরে কিন্তু আমি কৃষক পাবো না। সেক্ষেত্রে আমার কারিকুলামে বলা আছে যে একজন অভিজ্ঞ কৃষক না পেলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি আমাদের কোনো পরিচিত কৃষক না পাওয়া গেলে তাহলে কৃষি কর্মকর্তা আনতে পারি, অথবা নার্সারিতে গাছের পরিচর্যাকারী আনতে পারি, বা এই বিষয়ে অভিজ্ঞ কোনো পেশাজীবী কাউকে আমন্ত্রণ জানাতে পারি। আমরা এনেছি আমাদের স্কুলের গার্ডেনার রঞ্জু আহমেদ ভাইকে, কারণ তিনি নার্সারিতে গাছের পরিচর্যাকারী হিসেবে আছেন এবং তিনি একজন পেশাজীবী, তিনি এই কাজের বিনিময়ে বেতন পান। তো আশা করি তোমাদের অতিথি শিক্ষকের কাছ থেকে তোমরা যখন বিভিন্ন প্রশ্ন করে উত্তরগুলো জানবে, বাস্তবমুখী তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে, ভালো কোশ্চেন। মরিচ গাছ তুমি এক মাস হলো জন্ম করতেছো, গাছে ফুল আসে কিন্তু মরিচ থাকে না, ফল আসে না। এই তো তুমি কি মরিচ গাছে প্রতিদিন পানি দাও? প্রতিদিন পানি দেওয়া হবে না, হ্যাঁ, একদিন বা 2 দিন পর পানি দিতে হবে। আর খেয়াল করতে হবে মরিচের পাতাগুলো কি কুকড়া যাইতেছে নাকি সতেজ আছে, ভালো আছে। এটা কি কুকড়া যাইতেছে নাকি ভালো আছে? ভালোই আছে। যদি একটা না, তুমি খেয়াল করে দেখো যে ওই মরিচের ফুল দেখা যায় কিন্তু পাতাগুলো কুকড়া যাইতেছে। তোমার এই জন্য তোমাকে এন্ডোফিল 45 একটা পাউডার জাতীয় ওষুধ আছে, এই ওষুধটা পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন। স্প্রে করলে হয় কি ওই কীটনাশকটা ওই পাতার সাথে লেগে থাকে, পাউডার তো ওই শুকাগুলো পাতার সাথে লেগে থাকে, লেগে থাকলে ওই ভাইরাসটা থাকে না, তখনই তোমার ফুল আটকে যাবে, ফল আসা শুরু করবে। এই কারণে ফুল ধরে যায়। দেখো ভাইরাস আছে, পাতা কোকড়া কোকড়া থাকে, ঠিক আছে। আর সবসময় পানি দিবা না, সবসময় পানি দিবা না, মাঝে মাঝে পানিটা একটু শুকাইতে হবে। কসমস, সেলোসিয়া, তারপর অরপিনিয়া, অ্যান্টারভেনাম, এই ফুলগুলি বর্ষাতে ভালো হয়। নয়নতারা, জিনিয়া, তারপর সূর্যমুখী, এই ফুলগুলি বর্ষার দিনে ভালো হয়। আর এটার পরিচর্যা বর্ষার দিনে, গ্রীষ্মকালে মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি না হয় তো পানি একটু দিতে হবে, আর পরে আগাছা পরিষ্কার করতে হবে। বর্ষার দিনে এই দিনে ফুল গাছের করে আগাছা বেশি জন্মায়। শীতকালে আমরা ফুল চাষ করি কিন্তু আগাছাটা এত হয় না। শীতকালে পানি দেই, পানি দেওয়ার পর কিছুটা একটু শুকা যায়। ইটের স্থলে ওখানেও আগাছা জন্মায়, ইটের স্থলে আগাছা পাওয়া যায় বর্ষার দিনে, কিন্তু শীতকালে এটা দেখা যায়। শীতকালে ঘাস আরো মারা যায়, পানি দিয়ে বাঁচা রাখা যায়। সার হচ্ছে আমাদের গাঁদা ফুল গাছের জন্য উপযোগী। টিএসপি আর হলো ফসফেট, টিএসপি আর হলো ফসফেট, আর গোবর সার, পচা গোবর, সর্বনিম্ন হলো 1 বছরের পুরানো গোবর। এইটা হলো আমাদের গাঁদা চাষের জন্য। এই সারগুলো হলো এই 3টে সার দিলে আর লাগে না, কিন্তু মাঝে মাঝে স্প্রে করে। গাঁদা ফুলে আবার ওই যে ভাইরাস আসে, পাতা কুকড়া যায়, ফুল আসার আগে পাতা কুকড়া যায়, তখন আমরা কি করবো প্রতি সপ্তাহে এন্ডোফিল, বলছিলাম যে এন্ডোফিল 45 আমরা স্প্রে করে দেবো। এটা হলো পাউডার, পানির সাথে মিশিয়ে প্রতি সপ্তাহে এদেরকে স্প্রে করবো, তাহলে ওই কুকড়ানোটা থাকবে না, ফুলটা ভালো হবে, দেখতে ভালো লাগবে এবং সতেজ তরতাজা দেখা যাবে।
আর যদি ভাইরাস অবস্থায় ফুল আসে, ফুলটা ছোট ছোট হয় আর মিশ্রিত মরা মরা দেখা যায়, ফুলটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? এলাকার মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে আম ভালো জন্মে? সেজন্যই আসলে বিখ্যাত, আমরা সবাই জানি যে রাজশাহীতে আম চাষ হয় বেশি, তাই না? এই মাটিটা, রাজশাহীর মাটি কিন্তু প্রায় দোআঁশ বা বেলেও হয় না, বেলে দোআঁশ এরকম মিশ্রিত মাটি। আর রাজশাহী অঞ্চলটা হলো উঁচা, রাজশাহী অঞ্চলটা কিন্তু উঁচু এলাকা, অনেক উঁচু এলাকা। আর রাজশাহী অঞ্চলে বন্যা হয় না, পানি কিন্তু এখন নদী ছাড়া সমতলে পানি আসে না, সমতলে কিন্তু পানি আসে না। এই কারণে রাজশাহী অঞ্চলের মাটিতে আম ভালো হয়। আম যে এলাকায় পানি বেশি, তখন ওই এলাকায় আম গাছ, কাঁঠাল গাছ থাকে না। আর মাটি, এই মাটির জন্য আম গাছ এত উপযুক্ত হয় না। যেমন আমাদের দেখেন বোর্ডের ওই পাশে আমরা আম গাছ লাগাইছি, দেখছো? এই আম গাছটা কিন্তু আমার হাতে লাগানো, এরপরে সামনে যেটা এটা আমরা লাগাইছি, আমাদের প্রিন্সিপাল স্যার ছিল তখন লাগা সাইকেল, ল্যাপটপ করার সাইকেল স্যার। ওই সময় এই আম গাছগুলো আমার হাতে লাগানো চৈত্র মাসে। অনেকেই বলে না যে বর্ষার দিনে গাছ গাছালি লাগানোর উপযুক্ত সময়, এটা হলো বই পুস্তকের লেখা উপযুক্ত সময়, আমরাও শীতের উপযুক্ত সময়। কিন্তু মাটি যদি আমি ঠিক মতো প্রস্তুত করে, আমি যদি মাটিতে রেডি করে আমি গাছ লাগাই, যে কোনো সময় লাগাইতে পারি। আমি ওই গাছটা লাগাইছি চৈত্র মাসে, যখন বৃষ্টি হয় না, মাটি খড় করে, মাটিতে পানি দিলে ধুমো বাইর হয়। চৈত্র মাসে মাটিতে পানি দিলে ধুমো বাইর হয়, এত তাপ। এর মধ্যে গাছ লাগছে, আমার একটা গাছ নষ্ট হয়নি, সবগুলো গাছ বড় হয়ে গেছে, ফল আসে। আর রাজশাহী অঞ্চলের মাটিতে এই কারণেই আম ভালো হয়। ও পানি বর্ষার দিনে, ওই যে আমরা তো যেমন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের এলাকায় বর্ষা মাস শুরু হয়, 4 মাস আমাদের এলাকায় জমি জমা সব পানির নিচে ডুবে থাকে, আমরা নৌকোতে চলাচল করি। রাজশাহীর মানুষ কিন্তু নৌকোতে চলাচল করে না। ঠিক আছে? মাটিতে করলা ভালো হয়, ফলনটা ভালো হয়, কিন্তু এটা হলো রৌদ্র ছায়া জাতীয় কোনো গাছের নিচে করলা চাষ করা হয়, এটা খোলা মাঠের ভিতরে। আবার বাড়ির আশেপাশেও করি, যাতে ওই আমি যে জায়গায় করবো ওইখানে যাতে কোনো বড় ধরনের গাছ না হয়, মানে গাছের নিচে কোনোদিন করলা হয় না। এটা ভালো রৌদ্র, মানে তাপমাত্রা বেশি হইলে ভালো হয়। আর দোআঁশ মাটিতে আমরা কি করবো, গোবর সার বেশি করে দিয়ে, আমরা শুকনা পোষা গোবর সার বেশি করে দিয়ে আমরা মাটিটাকে প্রস্তুত করে নেবো। প্রস্তুত করে নিলে দেখবে যে তোমার ফলন অধিক বৃদ্ধি পাইছে। অধিক এই গাছে আসতেছে না 5টা 7টা, আর ওই গাছে করলা আসবে তোমার 20টা 25টা 30টা করে, আর একটা করলার সাইজ হবে অনেক বড়। ঠিক আছে? আমরা কি করবো, দোআঁশ মাটি। ঠিক আছে? বাসায় ফসল ফলাচ্ছ, কেউ তুমি ফলেছো পালং শাক, কেউ বা ঢেঁড়স, কেউ বা লাল শাক। এখন তোমাদের গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, তাই না? মনে পড়ে যাচ্ছে, পাখিতে খেয়ে ফেলতেছে, এই যে প্রবলেমগুলো আছে, তোমরা এই সমস্যাগুলো নিয়েও কিন্তু এর সলিউশন জানতে চাইতে পারো। কি ছাড়া কি? পালং শাক। কোন পরিবেশে কোন ফসল ভালো জন্মে এটা আমরা কিভাবে বুঝবো আর কেন ভালো জন্মে? আচ্ছা, ফসল বলতে হবে কি ফসল? এখানে তো ফসল বলতে সবজি বোঝায়, তারপরে ফুলও বোঝায়, আবার আমরা যে বড় চাষ করি এটাও বোঝায় সবজিটা। আচ্ছা, ঠিক আছে। সবজিটা প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো শীতকালীন, একটা হলো বর্ষাকালীন। ঠিক আছে? গ্রীষ্মকালীন হয় না, বর্ষাকালীন হয়। শীতকালে আমরা কি কি সবজি চাষ করবো, লাল শাক, পালং শাক, তারপরে ধনিয়া পাতা, এরপরে লাউ শাক, লাউ আছে, এরপরে আছে তোমার চিচিঙ্গা, এগুলো হলো আর কি শীতকালে। আর শীতকালে এই ফসলগুলো কি কারণে ভালো হয়, শীতকালে আবহাওয়াটা ঠান্ডা থাকে, আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে পালং শাক, লাল শাক এগুলো তো দুর্বল, এই শাকগুলো কিন্তু একেবারেই দুর্বল। এই গাছের মধ্যে হাড্ডি হয় না, সবার গাছ বড় হয় বলে ওর গাছের মধ্যে হাড্ডি হয় না, মানে শক্ত কোনো কাণ্ড হয় না। এই কারণে ঠান্ডা আবহাওয়ায় এই সবজিগুলি ভালো হয়। আর বর্ষাকালে ডাঁটা আছে, তারপরে তোমার পুঁই শাক আছে, এই সবজিগুলি ওই পুঁই শাক দেখো বড় হয়ে গেলে কিন্তু শক্ত হওয়া যায়, আর এই রোদের তাপটাই ধারণ করতে পারে, আর গরমের জন্য এই ফসলটা উপযোগী।
এই কারণে আমরা বর্ষা দিনে কি করবো, ডাঁটা, তারপরে পুঁই শাক, এরপরে মিষ্টি কুমড়া, পাট শাক কিন্তু হয় ওই গরমেই হয়। এই জন্য আমরা কি করবো, ওই বর্ষাকালে এই সবজিগুলো চাষ করবো। আর এরা যেহেতু গরম সহ্য করতে পারে, আর এই আবহাওয়াটা হলো রসালো, গরমের দিনে কিন্তু বাতাস যতই মানে রোদ উঠুক, বাতাসের মধ্যে কিন্তু একটা রসালো থাকে, একটা বাতাসের সাথে পানির একটা সম্পর্ক এরকম থাকে। আর শীতকালে আবহাওয়া কিন্তু হলো শুকনো উষ্ণ, মানে শরীরে দেখো সাবান দিয়ে এক হাতে সাবান দিয়ে দিতে, ওই আর এক হাত সাবান দেওয়ার আগেই হাত শুকায় যায়। তাহলে ক্লিয়ার, বুঝতে পারছো? আমরা যদি চাষ করি, হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের ক্ষেত্রে অনেক সময় হওয়া যায় যে গোড়া পচে যায়, দেখা যায় দূরের থেকে লাগে যে গাছ তাজাই আছে, গাছটা অটোমেটিক আস্তে করে শুয়ে পড়ে। হ্যাঁ, কাছে গেলে দেখা যায় কি যে গোড়াটা পচে গেছে, কিন্তু গাছ তাজাই দেখা যায়, পাতাটা কিন্তু সতেজ থাকে। আচ্ছা, এইটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে। ওই পানি যদি বেশি থাকে, মাটিটা যদি ওই বেশি সবসময় সাথে এবং ভিজা থাকে, তখনই এই পুঁইশাকের গোড়াগুলো পচে যায়। এই জন্য আর পুঁইশাকটা যখন ছায়া ওঠে, ওই বড় পাওয়া যায়, তখন রৌদ্রটা মাটিতে কম পড়ে, পুঁইশাকের পাতা তো বড় বড় হয়, আর এটা খুব ঘন করে লাগাইতে হয়। আর যদি আমরা জাংলায় মাছা দিই না, গ্রামে আমরা তো পাবনার বাসায় জাংলা বলি, অনেক জায়গায় মাছা বলে, মাছার উপর যেটা দেওয়া হয় ওইটা কিন্তু খুব ভালো লাগে, ওইটার মাটিতে নিচে রৌদ্র হয়। আর যেটা জমিতে চাষ করা হয় ওইটা শুধু পোশাকের ওই মাথায় রৌদ্র লাগে। এই জন্য কি করতে হবে, যখন গোড়া পচে যেতে হবে আমরা কি করবো, ঘোড়াটা অথবা বাঁশরি, এটা ওষুধ আছে কীটনাশক, এটা পাথর জাতীয়, এটা আমরা কি করবো, ওই মাটি দিয়ে অল্প পরিমাণ করে ওই নেড়ে দিয়ে হোক বা কাছে দিয়ে হোক, মাটিতে আলগা করে ওই আমরা ওই মাটিতে একটু শুকাবো, শুকায় ওই ওষুধটা আমরা ছিটিয়ে দেবো, ওটা পাথর জাতীয়। দেওয়ার পর তারপর আমরা হালকা করে পানি দিয়ে দিলে কি হবে, ওই পাথর থেকে ওই যে কীটনাশকটা আছে বিষ, ওইটা মাটির সাথে মিশে যাবে, আর মাটিতে তিতে হওয়া যাবে। মাটিতে তিতে হয়ে গেলে ওই ব্যাকটেরিয়া আছে ও মারা যাবে, মারা গেলে তখন আর ওই গাছের গোড়া পচবে না। আর ওই যখন ওই মাটির থেকে ওই গাছ খাবার নেয়, মাটির থেকে তো গাছ খাবার নেয়, তখন ওই গাছটাই পুরো তিতে হওয়া হয়। তিতে হয়ে গেলে ওই গাছের কোনো পোকার আক্রমণ করতে পারে না। তৃতীয় জিনিস কি, কোনো পোকা খাইতে পারে না, মাংস খাইতে পারে না, পোকা খেতে পারে। ঠিক আছে, কি ছাড়া কি পালং শাক সংগ্রহ করে, পালং শাকের চারা কিনে কখনো এটা চাষ করা হয় না। আমরা সরাসরি কি করবো, দোকান থেকে বীজ সংগ্রহ করবো, বীজ সংগ্রহ করে তার মানে চাষ করবো। পালং শাকের চারা কিনা হয়, আর এইটা চারা কিনে কখনো ওই চাষ করা হয়, চাষ করা যায় না। ঠিক আছে, পালং শাকের সবসময় কি করবো, আমরা বীজ সংগ্রহ করি, বীজ কিনে তারপরে আমরা চাষ করবো। আচ্ছা, আমরা দেখবো যে মরিচ গাছটা, মরিচ মানে একদম স্পষ্ট সুস্পষ্ট, মানে স্বাস্থ্য অধিকারী এরকম একটা মরিচ, সব একটা গাছে যদি 10টা মরিচ আছে, 10টা মরিচ কিন্তু সমান হয় না, কতটা স্বাস্থ্যবান হয় কতটা দুর্বল হয়। আমরা কি করবো, স্বাস্থ্যবান যে মরিচটা আছে ওই মরিচটা যদি পেকে যায়, আমরা ওই ফল থেকে আমরা বেশি সংগ্রহ করবো, তাহলে আমরা ওই ভালো জাতের ওই বীজ পেয়ে যাবো। যেমন একটা উদাহরণ দেয়, ধান গাছ, ধানের বীজ যেটা সংরক্ষণ করা হয়, যেটা আমরা কৃষি কাজ থেকে যেটা আমরা বীজ হিসেবে ব্যবহার করি, ওটা কিন্তু আমরা করি কি, ধানের প্রথম যে আমরা ধানটা কাটি, প্রথম একটা দুটো যে আমরা দামে বাড়ি দিই বা কোনো কারের সাথে বাড়ি দিই, আমরা প্রথম যে বীজটা পরে ওইটাই কিন্তু আমরা সংগ্রহ করি। এরপরেও আমরা কিছু ধান ওই গাছের থেকে পরে, কিন্তু ওইটাও কি হয়, ওইটার থেকে মানে গাছ জ্বালাবে কিন্তু ফলন হবে না। যেরকম আমাদের গ্রামে যারা এখানে গ্রামে যদি কেউ থাকো, গ্রামে যদি আমরা খোলার মধ্যে আমরা ধান চাষ করি, ধান সংগ্রহ করে যখন আমরা বাড়িতে নিয়ে আসি, চিটে ধান কিছু আমরা খোলার আশেপাশে রয়ে যায়, ওইখানে কিন্তু অটোমেটিক গাছ চালায়, কিন্তু ওই গাছের কি হয়, দাম হয় না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম যে ফলটা একবারে স্বাস্থ্যবান, মানে মোটা তাজা শক্তিশালী, ওই ফলটা যদি পেকে যায়, ওইখান থেকে যদি আমরা বেশি সংগ্রহ করি, তাহলে আমরা ভালো বীজ পেয়ে যাবো। কৃষিকাজে অনেক মজা, অনেক শান্তি, অনেক নির্ভর করা যায়। 8টা 10টা গাছ মানে সকালে আপনার মৃত অবস্থায়, এই গাছ দেখে আমার চোখের পানি চলে এসেছিল। আমি এতটুকু গাছকে ভালোবাসি, এতটুকু গাছকে ভালোবাসি।
ঠিক আছে, এই জন্য কৃষিকাজের উপর আমি চাই আপনারা কৃষিকাজের উপর অভ্যস্ত হন। আপনারা বড় বড় ভার্সিটিতে পড়েন, কৃষি ভার্সিটিতে যান, দেখুন এর মধ্যে কত শান্তি, কত মজা। প্র্যাকটিক্যাল জিনিস, লেখাপড়ার সাথে প্র্যাকটিক্যাল জিনিসটা নেই বেশি, এত ভালো লাগে। বাড়িতে 5টা কাজ করান অবদান, ওই একদিন পানি না দিলে ঘুমাইতে পারবেন না। যদি মনে করতেছে বিকেলে পানি দিয়ে নেই, তাহলে আপনার ঘুমানোর ভিতরে শর্টকাট শুরু হবে, গাছটা মনে হয় মরে গেল, সকালে দেখো গাছটা মনে হয় শুকায় গেছে। এত ভালো লাগে, এত ভালো লাগে।